দর্শক, আমরা প্রতিবেদন দুটি দেখলাম। দেশের ব্যবসা বাণিজ্য রপ্তানি আয়ের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএম এর সাবেক পরিচালক ও স্পোরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম। জনাব শোভন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দুটি প্রতিবেদন দেখলাম, ঢাকার সার্বিক চিত্র অর্থাৎ রপ্তানির চিত্র এবং সিটিজির টোটাল সবকিছু মিলে হলিডে কেন্দ্রিক নতুন যে উদ্দীপনা তৈরি হচ্ছে সেটি। আসলে এখন যে রপ্তানি কমছে, আমরা ধারাবাহিকভাবে দেখছি কয়েক মাসে, সেটি বলা চলে যে নভেম্বরেও ৫% কমে গেছে রপ্তানি চিত্র। সেক্ষেত্রে বর্তমান সিনারিওটা কি আপনাদের কাছে তো ভালো জানা? আমাদের কিন্তু টানা ৩ মাস রপ্তানি কমলো এবং টানা ৩ মাসের মধ্যে নভেম্বরের রপ্তানিটি সবচেয়ে কম হয়েছে। আমরা এখন 3 বিলিয়নের কাছাকাছি, 4 বিলিয়নের বহু দূরে চলে গেছি। কিন্তু আমাদের অ্যাভারেজ টার্ন আমরা কিন্তু রপ্তানি অ্যাবাউট 4 বিলিয়নের কিছু বেশি হয় আমাদের নর্মালি। আর এইটি কিন্তু নভেম্বরের রপ্তানির কমা একটা খুবই আশঙ্কাজনক অ্যাকচুয়ালি, কারণ আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বেসিক্যালি নভেম্বর ডিসেম্বরে আমাদের যে শিপমেন্টটা যায় সেটা হলো স্প্রিং সিজনের জন্য, স্প্রিং যেটা বসন্তকাল, এবং বসন্তের যে সিজন সেটি কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট সিজন ফর বাংলাদেশ টাইপ অফ, বাংলাদেশের যে গার্মেন্টসগুলো তৈরি হয়। তো এটির রপ্তানিটা কমা আমাদের জন্য আশঙ্কাজনক, বাট আমরা এটা এক্সপেক্ট করছিলাম বিকজ ট্রাম্পের যে ট্যারিফ এসছে সেটার ওভারঅল ডিমান্ডটাকে ইউএস মার্কেটে কমিয়ে দিয়েছে বিকজ দ্য ট্যারিফ। যদিও ট্যারিফের কারণে এখন পর্যন্ত প্রাইস কিন্তু বাড়ানো হয় নাই গার্মেন্টসের, মানে আমাদের যে রিটেলার আছে, আমাদের যে বায়াররা আছে, তারা যে বড় বড় রিটেল স্টোর আছে, তারা কিন্তু এখনও গার্মেন্টসের প্রাইসটা বাড়ায় নাই। যেসব রিটেলাররা প্রাইসটা বাড়ানোর চেষ্টা করেছিল বিকজ অফ দ্য হায়ার ট্যারিফ, 20% অ্যাডিশনাল ট্যারিফ জানেন বাংলাদেশ থেকে যাচ্ছে, 38%, চীন থেকে যুক্ত হয়েছে অ্যাডিশনাল ট্যারিফ দিয়ে অলমোস্ট 49%, ইন্ডিয়াতে 50% ট্যারিফ অ্যাড করা হয়েছে। এই ট্যারিফের কারণে প্রাইসটা সামান্য বাড়ানো হয়েছিল, কিন্তু সেই বাড়ানোটা ইউএস কনজিউমার যারা আছে, ইউরোপিয়ান কনজিউমার আছে, তারা লাইক করে নাই বিকজ দি ইনফ্লেশন ইজ ভেরি হাই ওই সব দেশে, প্লাস ওদের ওভারঅল দ্য গ্লোবাল একটা টার্মোয়েল চলছে এই মুহূর্তে, যুদ্ধ, বিজনেস টার্মোয়েল, লট অফ ট্যারিফস, ইনকনসিস্টেন্ট পলিসি। আমাদের আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিয়ে আসছে, ট্রেড পলিসি নিয়ে আসছে, নট কনসিস্টেন্সি। তো এই কারণে দ্য কনফিডেন্স, যেটাকে এখন ম্যাকেনজিও যেটি বললো যে ওভারঅল বায়ার্স কনফিডেন্স, কনজিউমার্স কনফিডেন্স খুবই লো। সেই কারণে আমাদের যারা বায়ার আছে, আমরা যাদের কাজ করি, তাদের ওভারঅল অর্ডার স্প্রিং এবং সামার এই দুটো আমাদের কিন্তু আগামী দুইটা সিজনে আমরা এখন প্রোডাকশন করছি, স্প্রিং সামারের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যাবে, যেতে 1.5 মাস সময় লাগে, তারপর ওদের ওয়্যার হাউস থেকে স্টোরে ডিস্ট্রিবিউশন হবে। ওইটা হতে হতে মার্চ এপ্রিল অ্যারাউন্ড দিস প্রোডাক্ট উইল গো ইন টু দ্য স্টোর। তো সেই প্রোডাক্টগুলো আমরা এখন ম্যানুফ্যাকচার করছি বিকজ দ্য লিড টাইমের জন্য। সেই ওভারঅল ডিমান্ড ইজ ভেরি লেস, এবং নর্মালি এটা সবচেয়ে বড় সিজন স্প্রিং সামার। এই সিজনটাতে আমাদের এই মুহূর্তে অর্ডার আমরা যে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 5 to 10% লেস ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি যদি হাই ফ্যাশন এন্ড প্রোডাক্ট বলেন অ্যারাউন্ড 5%, কারণ এটা হায়ার এন্ড কনজিউমার, তাদেরকে খুব একটা ইনফ্লেশন কিংবা অন্য জিনিস ইম্প্যাক্ট করে না। কিন্তু যারা লো এন্ড কাস্টমার্স, মিড এন্ড কাস্টমার, মিডল ক্লাস, তাদের কিন্তু ইম্প্যাক্ট করে। এবং বাংলাদেশের আমরা যে বেসিক গার্মেন্টসটা তৈরি করি ম্যাক্সিমাম ফ্যাক্টরিজ, সেই ফ্যাক্টরিতে বেসিক প্রোডাক্টে কিন্তু স্পেশালি নিটওয়্যার বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার ইজ লেস, এবং বেসিক ডেনিম আমরা দেখছি একটা বড় ধরনের অর্ডার লেস। কিন্তু ওভারঅল আবার হাই এন্ড মার্কেট যেগুলো ফ্যান্সি গুডস, উইমেন্স আইটেমস, এগুলোতে আবার একটুখানি অর্ডার বেশি। কিন্তু ওভারঅল 5 to 10% অর্ডার ইজ ডাউন। আমরা সেটি নভেম্বরের চিত্র দেখলাম যে 5% ডাউন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেটি স্প্রিং সামারের শেষ হবে সেই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অর্ডার উইল বি ডাউন। সেক্ষেত্রে এই ধারাটা কোন দিকে আসলে যাচ্ছে, কি মেজার করছে, কি মনে করছে? ওভারঅল ধারাটা নিম্নমুখী, কিন্তু ওভারঅল ধারাটা নিম্নমুখী হলে আমাদের কিছু পজিটিভ আছে, যেমন চীনের ট্যারিফ ইজ ভেরি হাই, প্লাস ইন্ডিয়ান ট্যারিফ ইজ ভেরি হাই। কিন্তু অন্যের হাই ট্যারিফ দিয়ে কিন্তু আমরা নিজেরা কম্পেনসেট করতে পারি না, আমাদেরও প্রচুর পরিমাণ ল্যাকিং আছে। যেমন আমাদের লিড টাইম ইজ ভেরি হাই, আমাদের হয়তো নতুন পোর্টের যে ব্যবস্থাপনা আসছে সেটাতে আমাদের লিড টাইম আমরা কিছু কমিয়ে আনতে পারবো, বাট রাইট নাও বাংলাদেশের লিড টাইম ইজ ভেরি হাই। প্লাস বাংলাদেশের যে আগামী নির্বাচন আসছে সেটি নিয়েও কিন্তু বায়াররা একটু রিস্ক মিটিগেশন করছে, কাজেই অর্ডার তারা ভেরি কনজারভেটিভলি বাংলাদেশে প্লেস করছে, কারণ তারা জানে না যে এই পিরিয়ডটাতে আমাদের কোনো ধরনের আনরেস্ট হবে কি হবে না, কারেক্ট? তো সেই জন্য যেটাকে বায়াররা বলে সবসময়, একটা কথা বলছিলেন যে লিড টাইমটা বেশি হাই, হ্যাঁ, পোর্টে আমরা আধুনিকায়ন করছি, সেক্ষেত্রে কিছুটা কমে আসবে, বাট এই টাইমটা আরো কতটা কম করা যায়, সেটি কারখানা বেস আধুনিকায়নের একটু প্রবলেম আছে না আমাদের? কোন
কোন জায়গায় সমস্যা? আমাদের এই লিড টাইমটা বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, প্রোডাক্ট যে আমরা র মেটেরিয়াল কিনি সেটার লিড টাইম বেশি, বিকজ আমাদের এখানে ডিরেক্ট ভেসেল নাই। জাহাজগুলো এসে অনেক সময় বাইরের বন্দরে দাঁড়িয়ে থাকে আউটারে, সেটা আমাদের ফ্যাক্টরিতে আসতে সময় লাগে, এবং আমাদের এয়ারপোর্টের যে স্যাম্পল ফেব্রিকগুলো আসে সেটি আনতে সময় লাগে। সো ওভারঅল র মেটেরিয়াল অ্যারাইভাল একটা লিড টাইম। আবার আরেকটা হলো যে আমরা যে এক্সপোর্ট করি সেটি ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে যে জাহাজীকরণ করে প্রপার জাহাজ পেয়ে সেটা কি তাড়াতাড়ি বিদেশের বাজারে রপ্তানি করতে, সেখানেও একটা লিড টাইম। তো ওভারঅল বাংলাদেশের লিড টাইমকে আমরা বলি অ্যারাউন্ড 10 to 12 উইকস আফটার প্রোডাকশন। 10 to 12 উইকস বিফোর ইট গোজ টু দ্য স্টোর। তো এটি কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি, অন্যান্য যে কোনো দেশের তুলনায় বেশি। এটা কি লেস করার কোনো আগামী দিনে কোনো সলিউশন দেখছেন? অবশ্যই আমি মনে করি যদি আমাদের বা চিটাগাং পোর্ট যে ধরনের, এইটাকে আমি সাধুবাদ জানাই, চিটাগাং পোর্টে যদি ভালো ব্যবস্থাপনা আসে, ঢাকা এয়ারপোর্টে যদি ভালো ব্যবস্থাপনা আসে, তাহলে আমাদের লিড টাইম কমে আসবে। বিকজ বোথ টু ওয়ে ট্রাফিক, আমাদের যে র মেটেরিয়ালগুলো আসে সেগুলো আমরা কুইকলি রিলিজ করে ফ্যাক্টরিতে নিয়ে আসবো, তাহলে আমরা প্রোডাকশন করতে পারবো দ্রুত, এবং আবার যে প্রোডাক্টটি যায় সেটি হয়তো ফাস্টার ভেসেল অর প্রপার ম্যানেজমেন্টে জাহাজীকরণ দ্রুত হবে, জাহাজটা দ্রুত ছেড়ে যাবে। যদিও এটা একটা সেকেন্ড পোর্টের মাধ্যমেও যদি যায়, তাও আমরা মনে করি আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা যদি বাঁচাতে পারি লিড টাইম, ইটস এ ইটার্নিটি। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তাহলে কিন্তু আমরা মোটামুটি চায়না এবং ইন্ডিয়ার যে লিড টাইম সেটার সাথে কম্পিট করতে পারবো, এবং ওভারঅল 2-1 বছরের মধ্যে যদি এটা আরও বেটার হয়, দ্যাট উইল বি ট্রিমেন্ডাস। কিন্তু এখানে আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচারে কিছু কাজ করতে হবে। ঢাকা চিটাগাং হাইওয়ে ইজ ক্লগড, আমাদের মাল পাঠাতে কোনো কোনো সময় 12 ঘন্টা 14 ঘন্টা লেগে যায় ঢাকা থেকে। কাজে এই হাইওয়েটার দিকেও আমাদের একটা মনোযোগ দিতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর ফর আওয়ার লিড টাইম অ্যাজ ওয়েল। ঢাকা এয়ারপোর্টে আপনি আগুন লাগানোর লেগে গেল, তারপরে এই ঢাকা এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচারটাকেও আমাদের চেঞ্জ করতে হবে ফর দ্য কার্গো হ্যান্ডলিং। কার্গো হ্যান্ডলিং আমাদের খুবই পুয়ার ইন ঢাকা এয়ারপোর্ট। সেক্ষেত্রে আইসিটি যেটা আছে, রেল সংযোগ যেটা রেলে, সেক্ষেত্রে এটা কতটুকু হেল্পফুল হয় আপনাদের জন্য? রেল সংযোগ কিছু সামান্য হেল্প হয়, কিন্তু এটাকে যদি আরো বাড়ানো যায়, এটির যদি আরো সংযোগটা আরো বাড়ানো যায়, এবং ঢাকা চিটাগাং রেল ঢাকা থেকে কমলাপুর আইসিডিতে যেতেও কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার কন্টেনারগুলো নিয়ে। কাজেই আর ওইখানে কিন্তু আপনার ফুল কন্টেনার লোডগুলোই শুধু পাঠানো হয়, তাছাড়া কিন্তু কার্টুন নিয়ে কিন্তু আমরা কোনো কন্টেনার লোড করতে পারি না। কাজেই ওটাতে যদি কিছু লোডিং ক্যাপাবিলিটি বাড়ানো হয়, ওয়্যার হাউজিং ফেসিলিটি বাড়ানো হয়, দ্যাট উইল বি গুড। কিংবা আইসিডিটাকে যদি কমলাপুর থেকে কোনো বাইরের দিকে নিয়ে আসা যায়, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যেদিকে অবস্থিত সেদিক দিয়ে এনে যদি একটি সুদূর প্রকারী পরিকল্পনা নিতে হবে। ওভারঅল এক্সপোর্ট বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, পলিসি ওয়াইজ উই নিড সাম ট্রিমেন্ডাস সাপোর্ট অ্যান্ড প্ল্যানিং। না হলে কিন্তু আমরা এই লিড টাইম কিংবা কোনো কিছুতেই কম্পিট করে কুলাতে পারবো না। আর একটা জিনিস বলি, এই যে আমাদের 20% ট্যারিফ অ্যাড হলো, এই অ্যাড হলো তার সাথে কিন্তু আমাদের আরও অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা যদি কিছু পরিমাণ কম্পিটিশনে যদি এগিয়ে যেতে পারতাম, ইফ ইউ গেট সাম পলিসি সাপোর্ট, ফর এক্সাম্পল আমাদের ব্যাংক ইন্টারেস্ট ইজ ভেরি হাই রাইট নাও। এই ইন্টারেস্ট দিয়ে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় করাই প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের একটা জিনিস আমরা ইউজ করি কল প্যাকিং ক্রেডিট, পিসি। সেই পিসিটা আগে কিন্তু ফিক্স ছিল 7%, নো ম্যাটার হোয়াট আমরা প্যাকিং ক্রেডিট 7% নিতে পারতাম, কিন্তু এখন প্যাকিং ক্রেডিট কিন্তু 14% হয়ে গেছে, 13-14% হয়ে গেছে। কাজে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের উপর একটা প্রেশার পড়ছে। এই কথাটা কেন বলছি, যে আমাদের যদি এই কম্পিটিশনের জন্য কিংবা নিউ মার্কেট ডেভেলপমেন্টের জন্য আমাদের কিন্তু প্রোডাক্ট ওয়াইজ প্রাইসিংয়ে কিছু কম্পিটিশন আনতে হবে, কিন্তু আমাদের এই মুহূর্তে নো পলিসি সাপোর্ট। সো নো পলিসি সাপোর্ট থাকার কারণে আমরা কিন্তু কোনো ধরনের প্রাইস বেনিফিট পাচ্ছি না, কোনো ভলিউম অর্ডার রিস্ককে আমরা নিতে পারছি না। সো উই আর টেকিং ভেরি সেফ বিজনেস। এর মধ্যে এই ধরনের অসুবিধাগুলোর কারণে নো পলিসি সাপোর্ট, নো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এবং আমাদের যে সামনে ইলেকশন নির্বাচন, ওটা নিয়ে যে অনিশ্চয়তা, পলিটিক্যাল যে অনিশ্চয়তা, সেটাও কিন্তু আমাদের বায়ারদের উপর একটা প্রভাব ফেলছে। সেটা হচ্ছে যে পলিটিক্যাল যে অনিশ্চয়তা, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে সাইলেন্টলি আমরা একটা বিপ্লব করি যে পোশাক খাতের রপ্তানি আয়, সেক্ষেত্রে এখানে বিশৃঙ্খলা সময় সময় আমরা দেখি যে বিভিন্নভাবে উস্কানি দেয়া, তো এইটা আসলে করার জন্য গভর্নমেন্ট আপনারা কতটুকু আলোচনা করছেন কিংবা কমিটি কতটুকু কাজ করছে, কি মনে করছেন? ডেফিনেটলি আলোচনা কিছু হচ্ছে, কিন্তু যে পরিমাণ হওয়া উচিত সেটি হচ্ছে না। আমরা কোনো ধরনের অ্যাসিউরেন্স পাই নাই যে আমাদের এখানে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে স্টেবল রাখা হবে।
আপনারা দেখেছেন চিটাগাংয়ে কিছুদিন আগে দেয়ার ইজ লেবার ট্রাবল, ওইটাকে স্টেবিলাইজ করা হয়েছে। ঢাকাতে আমরা মোটামুটি লেবার ট্রাবল মেনটেন হয়েছে, কোনো ধরনের তেমন কোনো মেজর আনরেস্ট হয় নাই। হোপফুলি আমাদের সামনে যে ডিসেম্বরে একটা পে ইনক্রিজ আছে, এটা নিয়ে কোনো ধরনের হোপফুলি আমাদের কোনো ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হবে না। বাট ফেব্রুয়ারির নির্বাচনটা নিয়ে কিংবা কখন নির্বাচন হবে এটি নিয়ে বায়ারের একটা শঙ্কা আছে, এবং যেটাকে তাহলে বলে রিস্ক, হাই রিস্ক। এই রিস্কটাকে কিন্তু তারা বাংলাদেশকে চিহ্নিত করেছে, এবং ম্যাকেনজি রিপোর্টেও আপনি দেখবেন এই রিস্কটা কিন্তু মেনশন করা আছে। এবং সমস্ত বায়াররা যারা বড় বড় গ্লোবাল ওয়ালমার্ট, গ্যাপ, ইউ নেম ইট, H&M, যারা আমাদের এখান থেকে জিনিস কেনে, তারা কিন্তু তাদের নিজস্ব একটি সেল আছে, সিকিউরিটি সেল আছে, তারা এই রিস্কটা মিটিগেশন করে, এবং এই রিস্কে তারা এখন বাংলাদেশকে একটা হাই রিস্ক কান্ট্রিতে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে আমরা আরেকটা প্রতিবেদন দেখেছিলাম যে ট্যারিফ বাড়ার কারণে চাইনিজ মার্কেটে আমাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে আপনাদের কি অবস্থা, কি মনে করছেন ভবিষ্যতে চাইনিজ মার্কেট কতটুকু আমরা এগিয়ে যেতে পারি? এখানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আবার একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে। আমি এক্সপ্লেন করি একটু, আপনি যদি সময় দেন। তো প্রথমত আমাদের চাইনিজের ট্যারিফ যে বেড়ে গেছে, ইন্ডিয়ার ট্যারিফ যে বেড়ে গেছে 50%, চাইনিজের অলমোস্ট 49%, ওভারঅল সব কিছু অ্যাডিশনাল ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফের যেটা কথা বলছি, যেটি বেড়েছে, সেটির জন্য আমরা আমেরিকান মার্কেটে কিছু বেনিফিট পাই বিকজ অফ দ্য হায়ার ট্যারিফ ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, আমাদের লোয়ার ট্যারিফ। কিন্তু প্রবলেমটা হলো যে তারা এখন চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ এক্সপ্লোরিং দ্য ইউরোপিয়ান মার্কেট, যেটা আমাদের জন্য ডিউটি ফ্রি ছিল। আচ্ছা, দে আর ডাম্পিং দ্য প্রোডাক্ট ইন দ্য ইউরোপিয়ান মার্কেট। সেই জন্য ইউরোপিয়ান মার্কেটে আমরা প্রচণ্ড কম্পিটিশনের সম্মুখীন হয়েছি। আপনি যদি গত 3 মাসের ডেটা দেখেন, চাইনিজ ইম্পোর্ট ইন ইউরোপ মার্কেট হ্যাজ গন আপ, ইন্ডিয়ান ইম্পোর্ট ইন ইউরোপ মার্কেট হ্যাজ গন আপ। অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু আমেরিকান মার্কেটে যে পরিমাণ বাড়ার কথা ছিল সেই পরিমাণ বাড়ে নাই। কাজে একদিক দিয়ে এটি যেমন একটি সুখবর যে আমরা আমেরিকান মার্কেটে বেটার অ্যাক্সেস পাচ্ছি বিকজ চাইনিজ ট্যারিফ ইজ হায়ার ইন দ্য আমেরিকান মার্কেট, কিন্তু আবার ওরা ইউরোপ এক্সপ্লোর করছে এখন। ওই ইউরোপ এক্সপ্লোর করার কারণে আমাদের যে ডিউটি ফ্রি অ্যাক্সেসের কারণে আমরা যে ফ্রি একেবারে কম্পিট করছিলাম ইউরোপে, সেই ফ্রি কম্পিটিশন থেকে এখন আমাদের প্রচুর পরিমাণ কম্পিটিশন যোগ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আলোচনা করছিলাম অর্থ, বাণিজ্য এবং রপ্তানি নিয়ে। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত ছিলেন স্পোর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম।